রাসায়নিক বন্ধন অধ্যায় থেকে যে যে ডায়াগ্রাম বা যে প্রশ্ন বা যে টপিক শিখবো সেটা হবে কি আমাদের বন্ধন কয় ধরনের? 3 ধরনের। কি কি? না, প্রথমে বলো আয়নিক বন্ধন। আয়নিক বন্ধনটা হয় কিভাবে? ধাতু অধাতুর মধ্যে যে বন্ধনটা হয় তাকে বলা হয় আয়নিক বন্ধন। আচ্ছা, আর অধাতু অধাতু মিলে যে বন্ধনটা হয় সেটা হয় সমযোজী বন্ধন। আর ধাতব বন্ধন কিভাবে হবে? ধাতু ধাতু মিলিত হয়ে যে যৌগ বা যে বন্ধন গঠিত হবে তাকে বলবো ধাতব বন্ধন। আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, এটা একটা বোর্ড প্রশ্ন। কত সালের? সিলেট বোর্ড 2022। এখানে আমরা একটু উদ্দীপকটা দেখি আগে। উদ্দীপকটা এ একটা মৌল যার পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা কত? 4। 4 9 এর মতন লাগতেছে, আমার লেখা অতটা খারাপ না, তো খারাপ দেখাচ্ছিল আর কি। তাহলে এ একটা মৌল যার পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা 4, বি একটা মৌল যার পারমাণবিক সংখ্যা 16, সি একটা সংখ্যা বা একটা প্রতীক যার পারমাণবিক সংখ্যা, এখানে আসলে এ বি সি, সি মানে কার্বন না, বি মানে বোরন না, এগুলো একটা প্রতীকী অর্থে বোঝানো হয়েছে। কিন্তু আমরা এবং ডি একটা মৌল আছে, এই ডি এর পারমাণবিক সংখ্যা কত দেওয়া আছে? 34। তো আসলে আমাদের এই প্রশ্নের জন্য এই মৌলটা লাগবে না। তারপরে 34 নম্বর মৌল কোনটা মনে আছে? এসই, সেলেনিয়াম। আচ্ছা, আমাদের গ নাম্বার প্রশ্ন হচ্ছে এ ও সি দ্বারা গঠিত যৌগের বন্ধন ডায়াগ্রাম দেখাও। কি? এ এবং সি। তাহলে আমরা বি এবং ডি বাদ দিয়ে দিই। উদ্দীপকটা আমরা পড়ে নিছি কারণ ঘয়ের জন্য আমাদের লাগতো, কিন্তু আমরা ঘটা আজকে শেখাবো না। আমরা খালি দেখতে যাচ্ছি এ এবং সি মিলে দ্বারা গঠিত যৌগের বন্ধন ডায়াগ্রাম। এখন এ নাম্বার মৌল কোনটা দেখো তো? পারমাণবিক সংখ্যা কত? 4। তাহলে কি হয়? 1s2, 2s2, ইলেকট্রন বিন্যাস শেষ। তাহলে 2 2 এ 4, 4 নাম্বার পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল কোনটা? বেরিলিয়াম। মনে থাকবে কত নাম্বার মৌল এটা? 4 নাম্বার মৌল। 4 নাম্বার মৌল মানে বেরিলিয়াম কত নাম্বার গ্রুপের মৌল? সর্ববহিষ্ঠ শক্তিস্তর কোনটা? 2 এর ঘরে আছে, মানে পর্যায় 2। গ্রুপ কত? গ্রুপও 2। গ্রুপ 2 এর মৌলগুলোকে কি বলা হয়? মৃৎক্ষার ধাতু। ভেরি গুড। মৃৎক্ষার ধাতু কি কি? বিরানি, মোগলাই, কাবাব, সরিয়ে মাটিতে রাখো। কিন্তু আমরা কেমিস্ট্রি স্টুডেন্ট হিসেবে এবং এক্স স্টুডেন্ট হিসেবে এবং পরীক্ষার্থী হিসেবে আমরা এফএ মুখস্থ রাখবো না, সরাসরি মুখস্থ করো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম। তাহলে 2 নাম্বার গ্রুপের মৌল কি আছে? বেরিলিয়াম। তাহলে বেরিলিয়াম মানে এ, তাহলে এ কে বলবো কি? বেরিলিয়াম নাকি? তাহলে আমরা কি বলতে পারি একে? ধাতু। ধাতু। সি নাম্বার মৌল দেখো তো কত? সি এর পারমাণবিক সংখ্যা কত? 17। তাহলে সি হবে কত? 17। 17 ইলেকট্রন বিন্যাস করো। 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। তাহলে কত নাম্বার মৌল এটা? 17। 17 নাম্বার মৌল কি হয়? ক্লোরিন। তার মানে সি হলো ক্লোরিন। সি হলো ক্লোরিন। ক্লোরিন কোন গ্রুপের মৌল? দেখো সর্ববহিষ্ঠ শক্তি স্তর কোনটা? 3। তাহলে 3 নাম্বার পর্যায়। 3 নাম্বার কত হবে? 5 আর 2 কত? 7। যেহেতু সর্ববহিষ্ঠ শক্তি স্তরে এস এবং পি তে গেছে, তাহলে এস এবং পি এর সাথে কি যোগ করতে হয়? তাহলে 10 যোগ করলে কত হবে? 17 নাম্বার গ্রুপ। তাহলে পর্যায় কত? 3। আর ইলেকট্রনের যোগফলের সাথে 10 যোগ, তাহলে 17 নাম্বার। 17 নাম্বার গ্রুপকে কি বলা হয়? হ্যালোজেন মৌল। হ্যালোজেন গ্রুপ। হ্যালোজেন মানে কি তোমরা জানো কেউ? হ্যালোজেন মানে লবণ উৎপাদনকারী গ্রুপ। কি কি মৌল থাকে এখানে? ক্লোরিন, ব্রোমিন, অ্যাস্টাটিন আর টেনেসানিন। তো আমরা টেনেসানিন এই দুইটা পড়বো না, আমরা মুখস্থ রাখবো এই 4টা। তাহলে বলো এ নাম্বার মৌল পাইছে কি? বেরিলিয়াম ধাতু। ক্লোরিন পিওর অধাতু। কেন পিওর অধাতু? সর্ববহিষ্ঠ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে এদের? 7টা থাকলে কি বলছি তোমাদের? তাদের গ্রহণ করে অষ্টক পূরণ করার প্রবণতাটা অনেক বেশি। আর আমরা জানি কি, যারা গ্রহণ করবে তারা অধাতু, যারা ত্যাগ করে অষ্টক পূর্ণ করবে তারা ধাতু, ক্যাটায়ন। আর এটা হবে কি? গ্রহণ করে অ্যানায়ন। তাহলে ক্লোরিনটা কি? অধাতু।
তাহলে সি নাম্বার মৌল কি দিলাম? ক্লোরিন, অধাতু। তাহলে তোমাদের মাথায় এটা আসতে পারতো যে বেরিলিয়াম আর ক্লোরিন মিলে তো স্যার হওয়ার কথা আয়নিক বন্ধন। কেন? ধাতু এবং অধাতু মিলে যে যৌগ গঠন করে তাকে বলা হয় আয়নিক। কিন্তু বেরিলিয়ামের ব্যাপারটা একটু আলাদা, সেটা আমি এখন একটু ক্লিয়ার করব। সব কেটে দিলাম। আমাদের কি কি আসছে? এ হলো বেরিলিয়াম, সি হলো ক্লোরিন। তাহলে আমরা এখন বেরিলিয়াম নিয়ে কথা বলবো আর ক্লোরিন নিয়ে কথা বলবো। এখন তোমরা তাকিয়ে দেখো, বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস 1s2 আর ক্লোরিনের কি ছিল? এটা ছিল না? এটা ছিল। এবার প্রশ্ন হলো যে তাকিয়ে দেখো, ইলেকট্রন বিন্যাস তো আমরা করছি, আবু বকর, জুনায়েদ, আমরা ইলেকট্রন বিন্যাস তো পারি, ইলেকট্রন বিন্যাস তো ঠিক আছে। এবার বেরিলিয়াম বললাম ধাতু আর ক্লোরিন বললাম অধাতু, এই দুইটাকে মিলে আগে যৌগ গঠন করো। বেরিলিয়াম আর সাথে কি হবে বলছে? এ আর সি যৌগ দিয়ে, তাহলে বেরিলিয়ামের সাথে ক্লোরিন, এটা কি সংকেত হলো? এটা কি সংকেত হবে? ClBe। তাহলে কিভাবে সংকেত লিখবো? এ আর সি মিলে, আচ্ছা তাহলে কি দিব? BeCl2। কেন 2? বেরিলিয়ামের যোজনী 2, তাই চলে যাবে ক্লোরিনের কাছে। ক্লোরিনের যোজনী কত? তাই 1 দেওয়ার দরকার নাই। তাহলে এই যৌগটা গঠন করলো। ক্লিয়ার? যৌগ গঠন করতে পারবো। তাহলে এই বেরিলিয়ামের সাথে ক্লোরিন যুক্ত হলে এটা হলো, মানলাম। কিন্তু এইটা বলে দিছে যৌগের বন্ধন ডায়াগ্রাম, এটা কোন যৌগ হবে? সমযোজী না আয়নিক? সমযোজী না আয়নিক? আমাদের হওয়ার কথা ধাতু আর অধাতু মিলে হয় আয়নিক যৌগ বা আয়নিক বন্ধন। আয়নিক বন্ধনের মাধ্যমে যে যৌগ গঠিত হবে তাকে বলবো আমরা আয়নিক যৌগ। কিন্তু প্রশ্ন হলো বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 4। বেরিলিয়ামের আকার খুবই কম, ছোট। বেরিলিয়ামের আকার খুবই ছোট। এর বলো, এর আয়নীকরণ শক্তির মান, এর আয়নীকরণ শক্তির মান অনেক বেশি, প্রায় 900 কিলোজুল পার মোল। 900 কিলোজুল পার মোল। হ্যাঁ, আর এর মধ্যে একটা ব্যাপারও আছে যে এখানে এর আকার অনেক ছোট হওয়ার কারণে, শোনো, বেরিলিয়ামের আকার অনেক ছোট হওয়ার কারণে বেরিলিয়াম আর ইলেকট্রন ত্যাগ করে বেরিলিয়াম 2+ গঠিত হয় না। যাও তোমরা যাও, সমস্যা। আমরা কি বলতে যাচ্ছিলাম যে বেরিলিয়াম কি করবে? আয়নিক যৌগ গঠন করবে ক্লোরিনের সাথে। আয়নিক যৌগের মানে কি? ধাতুটা ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে বেরিলিয়াম কয়টি ইলেকট্রন ত্যাগ করবে? বেরিলিয়াম 2টি ইলেকট্রন ত্যাগ করে কি হয়? Be2 পজিটিভ। আর ওই ইলেকট্রন গ্রহণ করবে কে? ক্লোরিন গ্রহণ করবে। কিন্তু বেরিলিয়ামের আকারটা অনেক ছোট, আয়নীকরণ শক্তির মান অনেক বেশি, প্রায় 900 কিলোজুল পার মোল। এবং বেরিলিয়ামের আকার ছোট হওয়ার কারণে বেরিলিয়াম আর ইলেকট্রন ত্যাগ করে বেরিলিয়াম 2 পজিটিভ ক্যাটায়ন গঠন করে না। ক্যাটায়ন গঠন করে না। এত ক্যাটায়ন গঠন করলে ইলেকট্রন ছেড়ে দিলেই তো আরেকজন অধাতু ইলেকট্রন গ্রহণ করবে। যখন এই বেরিলিয়াম ক্যাটায়ন গঠন করে না, তখন ক্লোরিন বলে ভাই তোর তাহলে ক্যাটায়ন গঠন করার দরকার নাই, আমরা ইলেকট্রন শেয়ার করি। তার মানে এরকম হয় না যে আমরা যখন কোনো বন্ধুকে কোথাও নিয়ে যাব না, কিন্তু সে নাসরবান্ধা, তার কাছে টাকাও নাই, আমরা অনেক বললাম টাকা নিয়েই নিয়ে যাব, টাকা নাই তো নিয়ে যাব না, এমন শেষরামু করলো, সর্বশেষ কি করি আমরা? ওকে আমরাই নিয়ে চলে যাই না। ব্যাপারটা হচ্ছে বেরিলিয়াম আয়নিক যৌগ গঠন করা কথা এটা, কিন্তু আয়নিক যৌগ গঠন করবে না। এটাই কিন্তু ব্যতিক্রম, মনে রাখতে হবে। কারণ এর আকার ছোট, আকার ছোট, খুবই ছোট। আর ইলেকট্রন ত্যাগ করাকে বলা হয় আয়নীকরণ শক্তি। পড়ছো না? কোনো গ্যাসীয় মৌলকে অসীম দূরত্ব থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ করে 1 মোল একক ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি প্রয়োজন পড়ে তাকে বলা হয় আয়নীকরণ শক্তি। এই বেরিলিয়ামের থেকে ইলেকট্রন অপসারণ করে বেরিলিয়াম 2 পজিটিভ করতে অনেক শক্তির দরকার হয়। এই জন্য আয়নীকরণ শক্তির মান কত? অনেক বেশি। এই জন্য সে ক্যাটায়ন গঠন করে না। তাহলে এবার এই যৌগটাকে কি বলবো আমরা? ভেরি গুড। এবার সমযোজী যৌগের স্ট্রাকচারটা আমরা প্রমাণ করে দেখাবো। ওকে, তাহলে সমযোজীর বেলায় তোমরা এখন খেয়াল করো যে কিভাবে লিখবে। না, এখন আমরা চিন্তা করব বেরিলিয়াম অধাতুর মতন থাকবে। তাহলে বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2, আর ক্লোরিন ইলেকট্রন বিন্যাস করি 1s2
3s2 3p5। এবার দেখো আমাদের যৌগটা কি ছিল? বেরিলিয়াম ক্লোরাইড। এই যৌগের মধ্যে কোন পরমাণুর সংখ্যা কম? বেরিলিয়াম কয়টা? ক্লোরিন। তাহলে বেরিলিয়ামের সংখ্যা কম মানে বেরিলিয়ামকে ধরবো কেন্দ্রীয় পরমাণু। তাহলে বেরিলিয়ামকে দিলাম মধ্যে। প্রথম কক্ষপথে বেরিলিয়ামের কয়টা ইলেকট্রন? দ্বিতীয় কক্ষপথে কয়টা? ক্লিয়ার? ক্লোরিন কয়টা আছে? ক্লোরিনের সর্ববহিষ্ঠ শক্তি স্তর মানে টোটাল কত? 17। বা সর্ববহিষ্ঠ শক্তি স্তর কোনটা? 3। 3 ঘরে কয়টা ইলেকট্রন? 7টা। তাহলে ক্লোরিনের কয়টা দিব আমরা? 2টা। তাহলে এই পাশে একটা ক্লোরিন, এই পাশে একটা ক্লোরিন, তাহলে বেরিলিয়াম ক্লোরাইড। তাহলে হ্যাঁ একটা গ্রহণ করবে বলতেছি। প্রথম কক্ষপথে ক্লোরিনের কয়টা? 2টা। তারপরে 8টা। তারপরে 7টা। ক্লোরিনের হলো নাকি? এখানে আরেকটা ক্লোরিন আঁকাও। 2টা। ক্লোরিন। ওকে, এবার দেখো আয়নিক যৌগের বেলায় ইলেকট্রন ত্যাগ করবে, অপরজন গ্রহণ করবে। কিন্তু এখন বেরিলিয়াম আয়নিক যৌগের মতন ক্যারেক্টার প্রকাশ করবে না, সে সমযোজীর ক্যারেক্টার প্রকাশ করবে। সমযোজী বলতে ইলেকট্রন শেয়ার করা। এই ক্লোরিনের দেখে তোমরা তাকাও, এই ক্লোরিনের সর্বহিষ্ঠ শক্তি স্তর কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আর একটা 7টা। এই ক্লোরিন বেরিলিয়ামকে বলতেছে ভাই আমার সাথে শেয়ার কর, তখন কি করবা? শেয়ার। তাহলে এর কত হলো? অষ্টক পূর্ণ হলো। এই ক্লোরিন এর সাথে শেয়ার করবে, করলে কি হবে? এরও অষ্টক। কেন অষ্টক? মানে তোমরা তাকাও, এর 7টা আছে, বেরিলিয়ামের একটা নিলা, কত হলো? অষ্টক পূর্ণ হয়ে গেল। তাহলে বেরিলিয়াম এইভাবে যৌগ গঠন করে। অর্থাৎ এবার বেরিলিয়ামের সর্বহিষ্ঠ শক্তি স্তর কয়টা হলো? 1 2 3 4। কিন্তু এই ক্লোরিনের অষ্টক পূর্ণ হলো, এই ক্লোরিনের অষ্টক পূর্ণ হলো, কিন্তু বেরিলিয়াম ত্যাগ করবে না। আমরা গতকালকে দেখছি কি মাথার উপরে পজিটিভ নেগেটিভ হয়েছে না? সমযোজীর বেলায় পজিটিভ নেগেটিভ হবে না। সেক্ষেত্রে এটা তোমাদের বইয়ে আছে, বন্ধন ডায়াগ্রামটা এইভাবে দিবা। এই যে বেরিলিয়ামের সর্ববহিষ্ঠ শক্তি স্তরটা এই বন্ধনের মধ্যে দিয়ে দিবা। হ্যাঁ, একটা 2টা 3টা 4টা। ক্লিয়ার? এটা বেরিলিয়াম। তাহলে এবার দেখতে তোমাদের গাইড বা বইয়ে এভাবে সুবিধা হয়। অর্থাৎ এবার মাথায় রাখো যে আমার কাছে আছে 99 টাকা, আমি একটা আইসক্রিম কিনবো 100 টাকা দাম, আমি কারো কাছে কোনো রকম সাহায্য নিলাম না, হেল্প নিলাম না, ওই আইসক্রিম খেতে পারবো? এবার যদি আমি 1 টাকা কারো কাছে শেয়ার করি, আমি বললাম আবু বকরকে যে আবু বকর তুমি 1 টাকা দাও, তাহলে আমার 100 টাকা হবে, আইসক্রিম কিনবো, আমি খেয়ে তোমাকে কিছু দিব, তাহলে আমার খাওয়া হলো। তাহলে কি আমার আইসক্রিম খাওয়ার স্বাদটা তো পূরণ হলো, এর অষ্টক পূর্ণ হলো। আর আবু বকর মনে করলো যে আমি 1 টাকা দিছি, আমার যদি একটু কি বলে আইসক্রিমের বোটাও দেয়, বোটা বলতে আর কি কাঠি, সে কাঠি ফেলেও আমার তো লাভ। তাহলে এর কি হলো? আমাদের অন্যান্য যৌগের সমযোজী যৌগের অষ্টক পূর্ণ হয়, কিন্তু বেরিলিয়াম ক্লোরাইডের অষ্টক পূর্ণ কেন্দ্রীয় পরমাণুর বেরিলিয়ামের হয় না। এই হচ্ছে কাহিনী। এবার তোমরা এই তো সমযোজী বন্ধন বুঝলে, যদি পানির ক্ষেত্রে দেখো, পানির ক্ষেত্রে তোমাদের শর্টকাট বুঝাবো, দেখো তোমরা ক্লিয়ার হয়ে যাবে। এটার নাম কি? এটার মধ্যে কি বন্ধন আছে? হাইড্রোজেন কি? অক্সিজেন। তাহলে অধাতু অধাতু মিলে কি হয়? সমযোজী বন্ধন হয়। এখানকার কেন্দ্রীয় পরমাণু কে? তাহলে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করো। প্রথম কক্ষপথে কয়টা? দ্বিতীয় কক্ষপথে অক্সিজেন ভালো করে দেখো, 1s2 2s2 2p4, 6টা না? দ্বিতীয় কক্ষপথে 6টা দিয়ে দাও, 1 2 3 4 5 6। মিলছে? হাইড্রোজেন কয়টা আছে? এখানে দাঁড়াও, অক্সিজেনের সাথে আছে কে? হাইড্রোজেন ও অধাতু।
যদি আমরা দুইজনাই যদি গ্রহিতা হয়, দুইটা ভিক্ষুক যদি একসাথে বসে, কেউ কাউকে কি দান করবে? এও অধাতু এও অধাতু, এটা কেউ কাউকে দান করার ক্ষমতা রাখে না। তখন বলে ভাই আমরা শেয়ার করে অষ্টক পূর্ণ করি। তাহলে এর সাথে হাইড্রোজেন আছে না, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 1। কয়টা হাইড্রোজেন আছে? তাহলে এই পাশে একটা হাইড্রোজেন দাও, এই পাশে একটা হাইড্রোজেন দাও। তাহলে এই হাইড্রোজেনের এই যে একটা, এই হাইড্রোজেনের একটা। এবার দেখো তো অক্সিজেনের কি হলো? দুইটা শেয়ার করে 1 2 3 4 5 6টা ছিল না তার, আর 2 হাইড্রোজেন থেকে দুটো নিল, তাহলে কত হলো? অষ্টক। হাইড্রোজেনের কত হলো? 1 2 দ্বিত্বক পূর্ণ হলো। এই হাইড্রোজেনের কত হলো? দ্বিত্বক পূর্ণ হলো। এইভাবে সমযোজী বন্ধন গঠিত হয়। তাহলে সমযোজী বন্ধন যদি, হ্যাঁ সহজ, স্ট্রাকচার বুঝলে সহজ, এইভাবে সমযোজী বন্ধন হয়। তাহলে এবার দেখো ভেতরে কি ছিল? অক্সিজেন, তার সাথে কি ছিল? এদিকে হাইড্রোজেন। তাহলে বন্ধন কয়টা হয়? এই যে দেখো, এক বন্ধন এক বন্ধন। তাহলে পানির গাঠনিক সংকেত কোনটা? এটা। এবার তোমাদের যদি বলা হয় নাইট্রোজেনের মধ্যে কিভাবে বন্ধন হবে, নাইট্রোজেন, নাইট্রোজেন বাদ দিই আমরা, এটা অক্সিজেন O2, O2 ক্ষেত্রে তাকাও, কয়টা O2 আছে এখানে? তাহলে অক্সিজেন ইলেকট্রন বিন্যাস করো আগে, 1s2 2s2 2p4। কয়টা অক্সিজেন? এই যে একটা অক্সিজেন, এই যে একটা অক্সিজেন। ওকে আবু বকর, এবার এদের মধ্যে কি বন্ধন হবে? দুইটা অক্সিজেন, অধাতু অধাতু, সমযোজী। তাহলে অক্সিজেনের স্ট্রাকচার আঁকাও। প্রথম কক্ষপথে কয়টা? দ্বিতীয় কক্ষপথে এই অক্সিজেনের কয়টি ইলেকট্রন লাগবে অষ্টক পূর্ণ হতে? তাহলে তো কাউকে দিতে হবে গ্রহণের জন্য, কিন্তু এর সাথে যে অক্সিজেন আছে ও তো অধাতু, এ কি দেবে? শেয়ার করবে। তখন আর একটা অক্সিজেন আঁকাও, 2 3 4 5 6, তাই না? এই অক্সিজেন বলতেছে ভাই তুই আমাকে দে, তখন এ বলতেছে ভাই আমিও অক্সিজেন তুইও অক্সিজেন, আমিও অধাতু তুইও অধাতু, আমরা কেউ কাউকে দিতে পারবো না, তাহলে আমরা আয় দুজন শেয়ার করি। তখন এরা দুজন কাছাকাছি এসে কি করবে? শেয়ার করবে। এর কয়টা লাগবে অক্সিজেনের? ইলেকট্রন 1 2 3 4 5 6, আর এই দুইটা 7। তাহলে এর কি হলো? অষ্টক। এর কি হলো? 2 3 4 5 6 7 8। এও বলতেছে আমার অষ্টক পূর্ণ হলো। তাহলে এবার বলো একটা অক্সিজেন এর মধ্যে কয়টা বন্ধন হলো তোমার? 1 2 1 2। ক্লিয়ার? তাহলে এবার নাইট্রোজেন N2 এর মধ্যে এই বন্ধন ডায়াগ্রামটা তোমরা করো। আর তোমরা যারা ভিডিও দেখতেছো, তোমাদের সমযোজী বন্ধন সম্পর্কে যদি কোনো প্রবলেম থাকে তোমরা আমাকে কমেন্টস করো। আর যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো। আমি চেষ্টা করব তোমাদের যত সমস্যা আছে তার সমাধান করে দিতে। আর আমাদের এই চ্যানেলে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সব ক্লাসই নিব আমরা। আর এটা পরিচালিত হবে রংধনু টিউটোরিয়ালের পক্ষ থেকে। তো আপনারা সাথে থাকলে অবশ্যই আমরা এসএসসি ইন্টারমিডিয়েট এবং অনার্সেও আমরা ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে সমাধান দেব। ধন্যবাদ সবাইকে।